হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব জিএসটি নিয়ে। তো প্রথমেই আমরা দেখে নেব যে জিএসটির ফুল ফর্ম কি। তো দেখো এখানে আছে জিএসটির ফুল ফর্ম হলো গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। জিএসটির ফুল ফর্ম হলো গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, যেটা আমাদের ইন্ডিয়াতে চালু হয়েছিল 2017 সালের 1 জুলাই থেকে। ঠিক আছে, এবার আমরা একটু জিএসটির সাথে ইন্ট্রোডিউস হয়ে নিই। ইন্ট্রোডাকশন টু জিএসটি। ওয়ান নেশন। ওয়ান নেশন মানে আমরা প্রত্যেকেই জানি একটাই দেশ, ওয়ান ট্যাক্স মানে একটাই ট্যাক্স ব্যবস্থা, আর ওয়ান মার্কেট মানে হলো একটাই বাজার। তো এটা হলো আমাদের জিএসটির ট্যাগলাইন। এখানে ওয়ান নেশন বলতে আমাদের ইন্ডিয়াকে বোঝানো হয়েছে, যে একটাই দেশ আমাদের ইন্ডিয়া। ওয়ান ট্যাক্স বলতে এখানে জিএসটিকে বোঝানো হয়েছে, যে একটাই ট্যাক্স পুরো ইন্ডিয়াতে, সেটা হলো জিএসটি। আর ওয়ান মার্কেট, এখানে ওয়ান মার্কেট বলতে একটাই মার্কেট বোঝানো হয়নি, পুরো দেশে যতগুলো মার্কেট আছে সমস্ত জায়গায় যেহেতু একটাই ট্যাক্স ব্যবস্থা, সেই জন্য বা একই ট্যাক্স পার্সেন্টেজ, সেই জন্য পুরো দেশটাকেই একটা মার্কেট এখানে বলা হয়েছে। তো এটা হলো আমাদের জিএসটির ট্যাগলাইন, ওয়ান নেশন, ওয়ান ট্যাক্স, ওয়ান মার্কেট। ওকে, এরপরে দেখি যে হোয়াট ইজ গুডস। আমাদেরকে প্রথমে জানতে হবে যে গুডস কি। গুডস মানে হলো পণ্য, আমরা প্রত্যেকেই জানি। তো এখানে গুডসের সংজ্ঞাটা এরকম দেওয়া আছে যে দ্য গুডস আর সামথিং ইউ ক্যান সি অ্যান্ড ফিল। মানে গুড হলো এমন কিছু জিনিস যেগুলো আমরা দেখতেও পাই এবং অনুভবও করতে পারি। দিজ আর সামথিং ইউ ক্যান ইউজ, মানে এগুলো এমন কিছু যেগুলো আমরা ইউজও করতে পারি। মানে আমরা সাধারণভাবে এরকম বলতে পারি যে যে সমস্ত জিনিস আমরা দেখতে পাই, অনুভব করতে পারি এবং আমাদের প্রয়োজনে ব্যবহার করতে পারি, সেগুলোকেই বলবো আমরা গুডস। তো দেখো এক্সাম্পল হিসেবে কার। কার মানে একটা গাড়ি, আমরা দেখতে পাই, অনুভব করতে পারি এবং আমাদের যখন দরকার হয় তখন আমরা ইউজও করতে পারি। মানে কোথাও যদি আমাদের যেতে হয় তখন আমরা সেই গাড়িতে চড়ে যেতে পারি। তারপরে বুক, বই। বই আমরা দেখতে পাই, অনুভব করতে পারি, আবার আমাদের প্রয়োজনে কাজেও লাগাতে পারি। কিরকম? আমরা পড়াশোনা করতে পারি, বা আমরা আমাদের যখন কোনো পড়াশোনা করতে হয় বা কোনো দরকারি পড়া পড়তে হয় তখন আমরা সেখান থেকে পড়তে পারি খুঁজে। তারপরে আছে বাইসাইকেল, হেলমেট অ্যান্ড ক্লথস এটসেট্রা, এরকম প্রচুর আছে। তো এগুলো সবই হচ্ছে গুডস, কারণ বাইসাইকেল, হেলমেট, ক্লথস এগুলো সবকিছুই আমরা দেখতে পাই, অনুভব করতে পারি, আবার প্রয়োজনে কাজেও লাগাতে পারি। তো এই হচ্ছে আমাদের গুডস এর উদাহরণ। এরপরে আসি সার্ভিসেস। হোয়াট ইজ সার্ভিসেস? সার্ভিসেস মানে আমরা জানি যে পরিষেবা। তো এটার ডেফিনেশনটা একটু দেখে নিই। দ্য সার্ভিসেস আর সামথিং ডান ফর সামওয়ান এলস, মানে পরিষেবা হলো এমন একটা কিছু যেটা অন্য একজনের জন্য করা হয়। সামটাইমস পিপল আর পেইড ফর দেয়ার সার্ভিসেস, সামটাইমস দে আর নট, মানে কোনো কোনো সময় মানুষ এই পরিষেবার জন্য টাকা পে করে থাকে, আবার কোনো কোনো সময় টাকা পে করে না। মানে এক কথায় আমরা বলতে পারি পরিষেবার সংজ্ঞাটা এইভাবে, যে অন্য কারোর প্রয়োজনে যখন বা নিজেদের প্রয়োজনে কোনো কাজ যখন অন্য কেউ করে দেয় তখনই সেটাকে বলা হয় পরিষেবা। তো এক্সাম্পলগুলো দেখে নিই। কাটিং হেয়ার মানে চুল কাটা। আমরা জানি যে প্রত্যেকেই মানে আমাদের প্রত্যেককেই সেলুনে যেতে হয় চুল দাড়ি কাটানোর জন্য, কারণ এটা আমরা নিজেরা কাটতে পারবো না, কিন্তু প্রয়োজনটা আমাদের নিজের, আমাদের নিজের প্রয়োজন, কিন্তু আমাদের হয়ে কাজটা অন্য কেউ করে দিচ্ছে। এটা হলো এক ধরনের পরিষেবা বা সার্ভিস, কারণ যে সেলুনে থাকে সে আমাদেরকে সার্ভিস প্রোভাইড করছে। ঠিক আছে, এইবার এর জন্য কিন্তু আমরা টাকা দিয়ে থাকি, মানে এই ক্ষেত্রে আমরা টাকাটা পে করছি। আবার সার্ভিং ফুড, মানে আমরা যখন কোথাও খেতে যাই রেস্টুরেন্টে, তখন আমাদেরকে ফুড সার্ভ করে, সেটাও এক ধরনের পরিষেবা। সেখানেও কিন্তু আমাদের টাকা দিতে হয়, কিন্তু এখানে লেখা আছে সামটাইমস দে আর নট, মানে কোনো কোনো সময় আমরা টাকা দিয়ে থাকি না। এটা কোন সময়? যে ওই একই ফুড যখন আমরা বাড়িতে খেতে বসি,
তখন যখন বাড়ির কোনো লোক আমাদেরকে সার্ভ করে তখন কিন্তু আমাদেরকে পে করতে হয় না, কিন্তু সেটাও কিন্তু একটা পরিষেবা। ঠিক আছে? তো এই জন্যই এখানে বলেছে যে আমরা যে পরিষেবাগুলো নিয়ে থাকি সেক্ষেত্রে কোনো কোনো সময় আমাদেরকে টাকা পে করতে হয়, আবার কোনো কোনো সময় টাকা পে করতে হয় না। তারপরে আছে ফাইটিং ফায়ার্স, মানে দমকল কর্মী। এরাও আমাদেরকে কিন্তু পরিষেবা দেয়, কারণ যখন আমাদের বিপদ হয় বা কোথাও আগুন লেগে যায় এরাই এসে কিন্তু আমাদেরকে বাঁচায়। ওকে, তারপরে আছে হোয়াট ইজ ট্যাক্স। ট্যাক্স ইজ কম্পালসারি levy levied on individuals or corporations that is enforced by government entity, whether local, regional or national, in order to generate government revenue and utilized for the country development. এটাই আমি এর আগের দিন বলেছিলাম যে ট্যাক্স বলতে বোঝায় হচ্ছে একটা কম্পালসারি লেভি। লেভি মানে হচ্ছে কর। ঠিক আছে? যেটা যে করটা বসানো আছে ইন্ডিভিজুয়ালস অর কর্পোরেশনস, মানে সেটা কর্পোরেশন হতে পারে বা আলাদা কোনো কিছু, মানে ইন্ডিভিজুয়ালি কিছু হতে পারে। ঠিক আছে? যেটা কে করেছে, এনফোর্স করেছে হচ্ছে গভর্নমেন্ট। ঠিক আছে? মানে আমরা এক কথায় বলতে পারি এরকম যে ট্যাক্স হলো এমন একটা কর বা এমন একটা অ্যামাউন্ট যেটা গভর্নমেন্ট আমাদের উপরে কম্পালসারি বসিয়ে রেখেছে এবং নির্দিষ্ট সময়ে আমাদেরকে সেই অ্যামাউন্টটা গভর্নমেন্টকে জমা দিতে হবে। তারপরে বলা আছে যে whether local, regional or national, in order to generate government revenue and utilized for the country development. মানে যে অ্যামাউন্টটা আমরা ট্যাক্সের যে অ্যামাউন্টটা সেটা যে আমরা গভর্নমেন্টকে জমা দিই, সেই অ্যামাউন্টটা গভর্নমেন্ট কোনো কান্ট্রি ডেভেলপমেন্টের কাজ ছাড়া খরচ করতে পারবে না। এটা এর আগের দিনও বলেছিলাম। এই অ্যামাউন্টটা শুধুমাত্র কান্ট্রি ডেভেলপমেন্টের ক্ষেত্রেই খরচ করতে পারবে, আদারওয়াইজ এই অ্যামাউন্টটা খরচ করতে পারবে না। ওকে, তাহলে হোয়াট ইজ ট্যাক্স বোঝা গেল। এরপরে আসছি হোয়াট ইজ জিএসটি। গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স ইজ current system of taxation in India, which is merged many individually applied taxes into a single tax. মানে জিএসটি হলো আমাদের ভারতবর্ষের বর্তমান ট্যাক্স ব্যবস্থা, যেটা অনেকগুলো অনেকগুলো ইনডাইরেক্ট যে ট্যাক্স ছিল সেই ট্যাক্সগুলোকে মার্জ করে এখন একটা সিঙ্গেল ট্যাক্সে পরিণত হয়েছে জিএসটি। GST is a comprehensive indirect tax on manufacture, sale and consumption of goods and services throughout India to replace taxes levied by the central and state governments. মানে জিএসটি হলো এমন একটা ট্যাক্স যেটা ম্যানুফ্যাকচার, সেল এবং কনজাম্পশন অফ গুড অ্যান্ড সার্ভিস সমস্ত ক্ষেত্রেই একটাই ট্যাক্স ইউজ করা হয়। ঠিক আছে? যেটা সেন্ট্রাল অ্যান্ড স্টেট গভর্নমেন্ট আমাদের ওপরে চাপিয়ে দিয়েছে বা তারা সেই টাকাটা নেয়। ওকে, তাহলে জিএসটি কি? জিএসটি হলো আমাদের ভারতবর্ষের বর্তমান ট্যাক্স ব্যবস্থা, যেটা আগের অনেকগুলো ইনডাইরেক্ট ট্যাক্স ব্যবস্থাকে মার্জ করে এখন সিঙ্গেল ট্যাক্সে পরিণত হয়েছে। আর কি জিএসটি সমস্ত রকম জিনিসের ওপরেই আছে, সেটা হচ্ছে সেলস হতে পারে, ম্যানুফ্যাকচার হতে পারে, কনজাম্পশন হতে পারে, মানে সবকিছুর ওপরেই আমাদের জিএসটি বসানো আছে। আর সেটা নেয় কে? সেন্ট্রাল আর স্টেট গভর্নমেন্ট। এরপরে আসছি হোয়াই জিএসটি। সিম্পল ট্যাক্স স্ট্রাকচার, মানে জিএসটি ট্যাক্স স্ট্রাকচারটা সিম্পল। মানে হোয়াই জিএসটি বলতে এরকম আমরা বোঝাতে পারি যে কেন আমরা জিএসটি শিখবো বা জিএসটি ট্যাক্সটা কেন আমাদের ইন্ডিয়াতে চালু করা হলো। তো যাই হোক, সিম্পল ট্যাক্স স্ট্রাকচার মানে একদম, মানে ট্যাক্সের যে ধরনটা সেটা একদমই সিম্পল, মানে সাধারণ ট্যাক্স স্ট্রাকচার। কিরকম? আগে যখন আমাদের জিএসটি ছিল না তখন আমাদেরকে অনেক রকম ট্যাক্স পে করতে হতো, মানে এক একটা কাজের জন্য এক এক রকম ট্যাক্স ছিল। যেরকম ভ্যাট ছিল, সেন্ট্রাল সেলস ট্যাক্স মানে সিএসটি ছিল, তারপরে এন্টারটেইনমেন্ট ট্যাক্স ছিল, এরকম অনেকগুলো ট্যাক্স ছিল। আলাদা আলাদা কাজের জন্য আলাদা আলাদা ট্যাক্স দিতে হতো, এন্ট্রি ট্যাক্স ছিল। তো তখন আমাদেরকে অনেক বুঝতে সমস্যা হতো ট্যাক্সের বিষয়টা, বা অনেকে হয়তো ঠিকঠাক জানতোই না যে আমাদের দেশে কতগুলো ট্যাক্স আছে বা কোন ট্যাক্সের পার্সেন্টেজটা কত। বাট এখন যদি আমরা দেখি, প্রায় প্রত্যেকেই জানে যে আমাদের পুরো ইন্ডিয়াতে জিএসটি লাগু আছে বা জিএসটি ট্যাক্স আছে।
তো সেই জন্যই আমরা এই জিএসটিটা শিখবো বা জিএসটি আমাদের ইন্ডিয়াতে চালু হয়েছে। আচ্ছা, 2 নম্বরে আছে এলিমিনেটস ক্যাসকেডিং এফেক্টস। ক্যাসকেডিং এফেক্টস বলতে বোঝায় যে চাহিদার কারণে কোনো জিনিসের মূল্য হ্রাস পাওয়া বা বৃদ্ধি পাওয়া। ঠিক আছে, তো এরকম আমরা বলতে পারি যে আগে যখন জিএসটি ছিল না তখন এক একটা স্টেটে এক এক রকম ট্যাক্স ছিল বা ট্যাক্স পার্সেন্টেজ ছিল। যেরকম যদি ভ্যাটের কথাই বলি তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যা ভ্যাট আছে আদার স্টেটে কিন্তু হয়তো বেশি হবে কিংবা কম হবে। এইবার আরেকটা ট্যাক্স ছিল এন্ট্রি ট্যাক্স, মানে যখনই কোনো জিনিস অন্য স্টেট থেকে আমাদের স্টেটে এন্ট্রি করবে তখনই একটা ট্যাক্স দিতে হতো, সেটা হচ্ছে এন্ট্রি ট্যাক্স। ঠিক আছে, তো সেই জন্য কি হতো যে কোনো একটা জিনিস আমাদের ওয়েস্ট বেঙ্গলে বেশি উৎপন্ন হয় কিন্তু তার চাহিদা কম, কিন্তু সেই জিনিসটারই চাহিদা বিহারে বেশি। তখন সেই জিনিসটা যখন আমরা বিহারে পাঠাবো তখন একসঙ্গে অনেকগুলো ট্যাক্স লাগবে, মানে এন্ট্রি ট্যাক্স দিতে হবে, তারপরে আমাদের রাজ্যের ট্যাক্স দিতে হবে, তারপরে বিহারে যাওয়ার পরে ট্যাক্স দিতে হবে। যার জন্য কি হতো, ওই জিনিসটার মূল্যটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে যা হতো তার থেকে অনেক বেশি হয়ে যেত বিহারে যাওয়ার পরে। তো কি হলো, চাহিদার জন্য মূল্যের হ্রাস, মানে মূল্যের বৃদ্ধি পাচ্ছে, আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু সেই জিনিসটার ততটা চাহিদা নেই। তার ফলে কি হতো যে মানুষ সেই জিনিসটা হয়তো নেওয়াই বন্ধ করে দিত কিংবা সেরকম জিনিসটা মানে চলতো না। এই কারণেই মানে বিজনেসের ওপর অনেকটা প্রভাব পড়তো, কিন্তু জিএসটি আসার পরে পুরো ইন্ডিয়াতে একই ট্যাক্স আর একটাই ট্যাক্স পার্সেন্টেজ। সেই জন্য এই ক্যাসকেডিং যে এফেক্টটা এটা হচ্ছে এলিমিনেট হয়ে গেছে, কারণ এখন আর কোনো এন্ট্রি ট্যাক্স লাগে না। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলেও যা ট্যাক্স পার্সেন্টেজ, বিহারেও তাই, দিল্লিতেও তাই, মহারাষ্ট্রেও তাই, তো আমাদের ইন্ডিয়ার প্রত্যেকটা জায়গাতেই একই ট্যাক্স পার্সেন্টেজ। সেই জন্য এই ক্যাসকেডিং এফেক্টটা এলিমিনেট হয়ে গেছে। আচ্ছা, 3 নম্বরে আছে টেকনোলজি ড্রিভেন সিস্টেম। মানে আমাদের জিএসটি যে ট্যাক্সটা, এই ট্যাক্সটা পুরোটা হচ্ছে টেকনোলজি ড্রিভেন সিস্টেম, মানে এটা আর কোনো খাতা কলমে হিসেবে হবে না। আমরা হয়তো জানি অনেকেই যে জিএসটির যে হিসেব সেটা কিন্তু একমাত্র কম্পিউটারেই দেখাতে হবে। গভর্নমেন্ট একটা নিয়মই করে দিয়েছে যে এখন কোনো ম্যানুয়ালি হিসেব তারা দেখবে না, তারা দেখবে কি কম্পিউটারের মানে হিসেব, মানে টেকনোলজি ড্রিভেন সিস্টেম। তো এর ফলে আমাদের অনেক সুবিধা হয়েছে, হিসেব রাখতে অনেক সুবিধা হয়েছে। খাতায় হিসেব রাখতে আমাদের অনেক প্রবলেম হতো, কিন্তু এখন যখন আমরা কম্পিউটারে হিসেব রাখছি তখন সেটা অনেকটাই মানে সহজ হয়ে এসছে এবং ভুলের পরিমাণ অনেক কমে গেছে। কারণ আমরা জানি খাতা কলমে হিসাব করলে অনেক ভুল হতে পারে অনেক সময়, কিন্তু যদি আমরা কম্পিউটারে সেটা করি তাহলে অতটাও ভুল মানে কোনো ভুলের সম্ভাবনা নেই। তো এইরকম অনেক মানে সুযোগ সুবিধা আমরা পেয়েছি বা হয়েছে। তারপরে কি আছে, ইনক্রিজড রেভিনিউ, মানে রেভিনিউ বা লাভটা বৃদ্ধি পেয়েছে, সেটা বিজনেসম্যানদেরও বৃদ্ধি পেয়েছে আর সরকারেরও বৃদ্ধি পেয়েছে। কারণ জিএসটির আগে প্রচুর ট্যাক্স সবাই চুরি করত এবং সবাই ঠিকঠাক টাইমে ট্যাক্স জমা দিত না এবং সবার রেজিস্ট্রেশনও ছিল না, কারণ আগের নিয়মটা অনেক সরল ছিল। কিন্তু জিএসটি আসার পরে প্রায় 16 লক্ষ রেজিস্ট্রেশন বৃদ্ধি পেয়েছে। তাতে করে কি গভর্নমেন্টের রেভিনিউটা বাড়ছে, আর আগে যেমন সবাই ট্যাক্স চুরি করতে পারতো এখন কিন্তু আর ট্যাক্সটা চুরি করতে পারে না, কারণ নিয়মটা অনেকটা কঠিন হয়ে গেছে আর সমস্ত হিসেবটাই হয় টেকনোলজির মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে, যেখানে চুরি করা খুবই মুশকিল। আবার বিজনেসম্যানদেরও রেভিনিউ বেড়েছে, কারণ আগে অনেক রকম ট্যাক্স দিতে হতো, অনেকেই স্টেটের বাইরে হয়তো বিজনেস করতে পারতো না, অনেক রকম প্রবলেম হতো, কিন্তু এখন যেহেতু একটাই ট্যাক্স জিএসটি, তাই তাদেরও হিসাব রাখতে সুবিধা হয়েছে এবং তাদেরও লাভ বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, এরপর তোমাদেরকে আমি দেখাবো যে আমাদের জিএসটি আসার আগে ট্যাক্সের স্ট্রাকচারটা কেমন ছিল। ট্যাক্স স্ট্রাকচার ইন ইন্ডিয়া, এটা হচ্ছে জিএসটি আসার আগে। তখনও দু রকমের ট্যাক্স ছিল, এখনো দু রকমের ট্যাক্স আছে। তখন ছিল ডাইরেক্ট ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স। আচ্ছা, ডাইরেক্ট ট্যাক্সের মধ্যে ছিল ইনকাম ট্যাক্স আর কর্পোরেট ট্যাক্স, এটা আগেই বলেছি। আচ্ছা, আর ইনডাইরেক্ট ট্যাক্সের মধ্যে ছিল কি, সেন্ট্রাল ট্যাক্স আর স্টেট ট্যাক্স। সেন্ট্রাল ট্যাক্সের আবার ভাগ ছিল, সেন্ট্রাল ট্যাক্সের মধ্যে ছিল এক্সাইজ ডিউটি, সার্ভিস ট্যাক্স, কাস্টম ডিউটি, আর স্টেট ট্যাক্সের মধ্যে ছিল সিএসটি, ভ্যাট
আর এন্টারটেইনমেন্ট ট্যাক্স, লাক্সারি ট্যাক্স, লটারি ট্যাক্স এটসেট্রা। তো এখানে লেখা আছে এক্সাইজ ডিউটি। এক্সাইজ ডিউটিটা কখন লাগতো? ট্যাক্স অন দ্য প্রোডাকশন অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অফ গুডস, মানে যখনই কোনো গুডস আমরা প্রোডাকশন করব বা ম্যানুফ্যাকচার করব তখনই আমাদেরকে এক্সাইজ ডিউটি ট্যাক্সটা দিতে হতো। মানে আমরা কি বুঝতে পারছি, প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা ট্যাক্স ছিল। তারপর সার্ভিস ট্যাক্স, টু বি পেইড বাই এ সার্ভিস প্রোভাইডার, মানে যারা আমাদেরকে সার্ভিস প্রোভাইড করছে তাদেরকে এই ট্যাক্সটা দিতে হতো। আচ্ছা, কাস্টম ডিউটি, ট্যাক্স অন ইন্টারন্যাশনাল ট্রেড, মানে যখনই আমরা এক্সপোর্ট বা ইম্পোর্ট করব বা বিদেশে কোনো জিনিস পাঠাবো বা বিদেশ থেকে কোনো জিনিস কিনে নিয়ে আসবো তখনই আমাদেরকে কাস্টম ডিউটি দিতে হতো। আর এই ট্যাক্সগুলো নিতে হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট। আর স্টেট গভর্নমেন্ট কি নিত? সিএসটি, মানে সেন্ট্রাল সেলস ট্যাক্স, মানে অ্যাপ্লাইড অন দ্য মুভমেন্ট অফ গুডস ফ্রম ওয়ান স্টেট টু অ্যানাদার, মানে যখনই এক স্টেট থেকে গুডস অন্য স্টেটে যাবে তখনই আমাদেরকে সিএসটি দিতে হতো। আচ্ছা, আর ভ্যাট, ভ্যাট অ্যাপ্লাইড অন গুডস ডিস্ট্রিবিউটেড উইদিন দ্য স্টেট, মানে স্টেটের মধ্যেই যদি আমরা কেনা বেচা করি জিনিসপত্র তখন আমাদেরকে ভ্যাট দিতে হতো। এন্টারটেইনমেন্ট ট্যাক্স মানে হচ্ছে আমাদের যেরকম সিনেমা দেখতে যাই সেটা হচ্ছে একটা এন্টারটেনমেন্ট, সিনেমার জন্য যে ট্যাক্সটা দিতে হয় সেটা হচ্ছে এন্টারটেনমেন্ট ট্যাক্স, লাক্সারি ট্যাক্স, লটারি ট্যাক্স, এরকম আরো অনেক ধরনের ট্যাক্স আছে। তো দেখো এই হচ্ছে যে ট্যাক্স স্ট্রাকচারটা, এটা কিন্তু অনেকটাই কঠিন, প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা ট্যাক্স, মানে বেশ মানে জটিল আর কি। কিন্তু আমরা যদি জিএসটির পরের ট্যাক্স স্ট্রাকচারটা দেখি তাহলে দেখো দু রকমের ট্যাক্স, ডাইরেক্ট ট্যাক্স আর ইনডাইরেক্ট ট্যাক্স। ইনডাইরেক্ট ট্যাক্সে পরিবর্তন হয়েছে কি, যে বাকি যত ট্যাক্স ছিল শুধুমাত্র কাস্টম ডিউটি বাদ দিয়ে সমস্ত ট্যাক্সটাই কি হয়েছে, জিএসটি তে পরিণত হয়েছে, মানে এখন একটাই ট্যাক্স, জিএসটি। ডাইরেক্ট ট্যাক্সের কোনো পরিবর্তন হয়নি, আগে যা ছিল এখনো তাই আছে। আগে ইনকাম ট্যাক্স আর কর্পোরেট ট্যাক্স ছিল, এখনো ইনকাম ট্যাক্স আর কর্পোরেট ট্যাক্সই রয়ে গেছে। কিন্তু ইনডাইরেক্ট ট্যাক্সে দেখো পরিবর্তন এসেছে, ইন্টার স্টেট আর ইন্টারস্টেট। ইন্ট্রাস্টেট বলতে স্টেটের মধ্যে, স্টেটের মধ্যেই যদি জিনিসপত্র কেনা বেচা হয় তাহলে দুটো ট্যাক্স লাগবে, একটা হচ্ছে সিজিএসটি আর একটা এসজিএসটি। সিজিএসটি মিনস সেন্ট্রাল গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, আর এসজিএসটি মিনস স্টেট গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। তো সিজিএসটি কে কালেক্ট করে? টু বি সিজিএসটি টু বি কালেক্টেড বাই সেন্ট্রাল গভর্নমেন্ট, মানে সিজিএসটি কালেক্ট করে সেন্ট্রাল গভর্নমেন্ট। এসজিএসটি, এসজিএসটি টু বি কালেক্টেড বাই দ্য গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, মানে আমাদের এসজিএসটিটা কালেক্ট করে হচ্ছে স্টেট গভর্নমেন্ট। আর একটা আছে সেটা হলো আইজিএসটি, আইজিএসটি ফর ইন্টিগ্রেটেড গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, যেটা কে কালেক্ট করে? দুটো স্টেটের মধ্যে যে বিজনেস হয় তারাই ভাগ করে নেয়, ট্যাক্স অন বিজনেস বিটুইন টু স্টেটস। কারণ ইন্টারস্টেট মানে কি, যে যখনই একটা স্টেট থেকে কোনো জিনিস অন্য স্টেটে যাবে, মানে স্টেটের বাইরে যখন আমরা জিনিস কেনা বেচা করব তখনই আমাদের দরকার হবে আইজিএসটি। ওকে, তো এবার তোমরাই দেখে নাও যে আমরা কিছুক্ষণ আগেই একটা দেখলাম যে সিম্পল ট্যাক্স স্ট্রাকচার। তো এবার দেখো যে এই ট্যাক্স স্ট্রাকচারটা কতটা সিম্পল আর আগের যে ট্যাক্স স্ট্রাকচারটা সেটা কতটা কঠিন। ঠিক আছে, তো আজকে এটুকুই। আমি আজকে যতটা পড়ালাম তোমাদেরকে এই পুরোটারই পিডিএফ পাঠিয়ে দেবো। আর হচ্ছে এই যে ট্যাক্স স্ট্রাকচার যেগুলো আছে এগুলো খুব ভালো করে বুঝে নেবে, আর যতটা পিডিএফ পাঠাবো প্রত্যেকটা সবাই খাতায় লিখে নেবে। ঠিক আছে, ওকে, তাহলে আজকের ক্লাস এইটুকুই।